বিরিয়ানি, অফকোর্স, মাটন, দুটো মাংস ফ্রিতে খাওয়াটা এমন কি ব্যাপার? এমন কোন খাবার যেটা নাম শুনলেই তুমি হেসে ফেলো? চুমু। এমন কোনো দিন হয়েছে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বলেছো আর এখানে আসবো না, কিন্তু আবার গেছো? ব্যারাকপুরের দাদা বৌদি। আমার প্রত্যেক ভিডিওর প্রথম দুটি কমেন্ট, প্রথমটা হচ্ছে মীর ভাই কই। স্বস্তিকা ইজ আ ভেরি ভেরি ডাউন টু আর্থ পারসন। কি দারুণ খেতে এটা, সুপার দারুণ লেগেছে আমার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের শোয়ের পার্থক্যটা কোথায়। আমরা গল্প বলার আগে কিন্তু পেট পুজোটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিও বাংলা। আজকে আমাদের শোয়ের যিনি বিশেষ গেস্ট, তিনি এমন একজন মানুষ যিনি একাধারে ইউটিউবার, ফটোগ্রাফার, ফুড ব্লগার, রাইটার এবং একজন এক্সেলেন্ট স্টোরি টেলার। তার গল্পের মধ্যেও আছে কিন্তু এরকমই পেঁয়াজির মতো একটা কুড়মুড়ে ব্যাপার। আসুন পরিচয় করে নিই ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে। তাহলে দাদা, কেমন লাগছে তোমার আজকের এই পেঁয়াজিটা? দারুণ, মানে বাড়ির সঙ্গে কোনো কথা হবে না, বাড়ির পেঁয়াজি নিয়ে কোনো কথা হবে না। ইট অলওয়েজ রক্স। প্রথমে খেয়ে বুঝতে পেরেছো এটা রাস্তার না বাড়ির? আমি ভাবছিলাম এত বড় পেঁয়াজি কলকাতার কোন দোকানে বানায় যেটা আমি চিনি না, আমার ইগো হার্ট হচ্ছিল। ও আচ্ছা, তারপরে দেখলাম এটা তো মিস করে গেছি, তারপরে দেখলাম বাড়ি। তুমি তো রাস্তায় ভাজা পেঁয়াজির অনেক ব্লগিং করেছো, আজ এই বাড়িতে ভাজা পেঁয়াজিটা কেমন লাগলো আমাকে একটু বলো তো। বাড়ির পেঁয়াজি রক্স। আর তোমার জন্য স্পেশালি এটা স্পেশাল সাইজের বানানো হয়েছে, দেখেই বুঝছি। খুব বাজে লাগলো, যাকে খেতে খুব ভালো। ওয়েলকাম টু জিও বাংলা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে জানবো, ফুডকা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এটা এখন শুধুমাত্র একটা রিভিউ নয়, একটা গল্পের সিরিজ। তুমি ঠিক কখন ভাবলে যে এই ধরনের কাজ শুরু করবে? দেখো 2017, অনেক বছর আগে, 2017-এ মীরের আর আমার প্রথম মাথায় আসে যে একটা খাবারের স্টোরি টেলিং চ্যানেল করা যায়। স্টোরি টেলিং চ্যানেল মানে কি, আমরা ঘুরে ঘুরে খাবো, এবার খুব বেশি তো খেতে পারি না, পেটে সহ্য হয় না, ফলে আমরা সেই খাবারের গল্পগুলো বলবো। গল্প মানে কি, এক হিস্ট্রি, দুই জিওগ্রাফি। হিস্ট্রি মানে হচ্ছে যে খাবারের পেছনে আজগুবি গল্পগুলো থাকে না, যে ওই লেডি কিনি নাকি লেডি ক্যানিংকে ইমপ্রেস করার জন্য হয়েছিল, এরকম কিছু আজগুবি গল্প বলে আজগুবি, কারণ আমরা ভারতীয়রা ডকুমেন্টেশনে খুব বাজে। তো সেরকম গল্প আর কোথায় পাওয়া যায়, দ্যাট ইজ জিওগ্রাফি। সেই থেকে ফুডকার পথ চলা শুরু। তখন যখন তোমরা শুরু করেছিলে তখন কিন্তু তোমাদের দুজনকে সবসময় একসাথে দেখতে পাওয়া যেত, মানে তোমাকে আর মীরদাকে। সেটা প্রায় 2 বছর। হ্যাঁ, সেটা কেন এবং আমরা কবে দেখতে পাবো অডিয়েন্স হিসেবে? দেখো 2 বছর কি হয়েছে, মীর আমার গুরু, মেন্টর। এবার গুরু শিষ্যের হাতে ব্যাটন দিয়ে সে চলে গেছে ঠেকে গল্প করতে। ফলে গুরু এখন একটু ক্লিয়ার করে বলো। হ্যাঁ, গুরু এখন অ্যাকচুয়ালি গপ্পমীরের থেকে গল্প পড়ছে। আচ্ছা। আর শিষ্য ওই গুরুর শেখানো পথে ব্যাটন নিয়ে নিয়ে চলেছে। আমি খেয়ে বেড়াচ্ছি, কারণ আমি সত্যি কথা তার বাইরে চেহারা দেখেই বুঝছো খুব একটা কিছু বুঝি না, ফলে ওই একটি কাজ আমার। যখন তোমরা শুরু করেছিলে একদম নতুন ছিল তোমাদের জুটি, তারপর তো এখন অনেকেই ফুড ব্লগিং করছে। তো একটা সাধারণ মানুষের মনে হয় যে ফুড ব্লগাররা দিনে 3বার 4বার করে বিরিয়ানি খায়, এটা কি পসিবল? দেখো, সেটা লোকের ধারণা ঋত্বিক রোশনের সঙ্গে বোধহয় বলিউডে সবকটি মহিলার অ্যাফেয়ার আছে, কিন্তু জীবনে সেটা তো হয়নি। মানে ঋত্বিক রোশনও অত লাকি না, ফলে আমি আর অত বিরিয়ানি, ঋত্বিক রোশন আই ডোন্ট থিঙ্ক এত লাকি। তো ফলে তাদেরও যেমন অতগুলি অ্যাফেয়ার হলো না, আমারও দিনে 3বার বিরিয়ানি হলো না। দুটো কারণ, এক হচ্ছে দিনে 3বার বিরিয়ানি কারোর পেটে সহ্য হয় না, এটা হচ্ছে প্রথম এবং মূল কারণ, যেটা সত্যি কারণ। দ্বিতীয়ত দেখো, রোজ বিরিয়ানি খেলে কি বিরিয়ানিটাই আর খুব ভালো লাগবে? লাগবে না, তখন সেটা একঘেয়ে হয়ে যাবে, তখন ডাল ভাত হয়ে যাবে। আমাদের সেই অবস্থাই হয়েছে। ফুডকা থেকে আমরা কিন্তু প্রচুর খাবারের অথেন্টিসিটি জানতে পেরেছি, সেটা খাবারটা কোথা থেকে এসছে তার ব্যাপারে একটা সুন্দর প্রেজেন্টেশন, তার একটা ইনফরমেশন আমরা পেতাম। কিন্তু এখন রিসেন্ট ডেজে দেখা যাচ্ছে যে যে কোনো মানুষ ফুড ব্লগিং করছে, যে কোনো খাবার যে কোনো জায়গায় দাঁড়িয়ে এমনভাবে খাচ্ছে যে হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা আর সেই খাবারটা খুব রুচি নিয়ে খাবো না। তো এটা কেন হচ্ছে? আমি দেখছি সময়ের সঙ্গে সঙ্গে না সবকিছুর একটা পরিবর্তন হয়। লোকে বলে চেঞ্জ ইজ প্রবাবলি দ্য অনলি কনস্ট্যান্ট। ফলে কি হয়, 2017, 18, 19, 20 যে জিনিসটা চলেছিল, তারপরে এমন একটা জিনিস পৃথিবীতে হলো যেটা হয়তো মানব সভ্যতার ইতিহাসে আগেও দেখেনি, দ্যাট ইজ কোভিড অ্যান্ড লকডাউন।
আমরা একই বাড়িতে একই লোকের সঙ্গে 6 মাস গৃহবন্দী হয়ে থাকবো এবং বেরোবো যখন মুখে একখানা মুখোশ পরে, এটা যদি আগে কেউ বলতো আমরা সবাই বলতাম ভাই কোত্থেকে এনেছিস, একটু দে আমিও ফুঁকি। সেটা তো আমরা করেছিলাম লিটারালি। তখন যেটা হলো না, সমস্ত মানুষের টেস্ট, চাহিদা, কনজামশন প্যাটার্ন পরিবর্তন হয়ে গেল। আমাদের আগে যেখানে আমরা লং ফরম্যাট কন্টেন্ট দেখতাম, তারপরে এসে গেল রিলস, শর্টস, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড, এরকম একটা গল্প। ফলে একটা চটজলদি উত্তেজনা, চটজলদি জিনিস, এটা বাজারে এসে গেল, এটা কিছু করার নেই। দ্বিতীয়ত, আজকে অনেকে বলেন যে কেউ হয়তো শুধু মধ্যমগ্রামে একটি স্পেসিফিক দোকানে বিরিয়ানি খাচ্ছে, কেউ হয়তো শুধু একজনের পরোটাই খেয়ে যাচ্ছে শিয়ালদা স্টেশনে। প্রশ্নটা হচ্ছে লোকে দেখছে বলেই তারা করছে, উল্টোটাও হয়তো সত্যি, তারা করছে বলেই লোকে দেখছে। কিন্তু এই মিলিয়ন্স ভিউটা আসছে কোথা থেকে? এটা তো কেউ নিশ্চয়ই মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি যে ভাই ভিডিওটা দেখ, না হলে গুলি করে দেবো। আসছে এটা কোন চুলোর থেকে? আর মানে লোকে সেটা দেখছে। সেটা ট্রোল করার জন্যও হতে পারে, সেটা দেখার জন্যও হতে পারে, হোয়াট এভার ক্যান বি দ্য অপশন। নেট বস্তু হচ্ছে দেখছে। এটা সেই অনেকটা বলছো ভালো সিনেমা খারাপ সিনেমার মতো হয়ে গেছে, যে মানুষ দেখছে বলেই হচ্ছে। হ্যাঁ, সেটাই। পথের পাঁচালীর সঙ্গে বেরিয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্নার নাম্বার বোধহয় পথের পাঁচালীর 20 গুণ ছিল। তো ভালো খারাপ কে ডিফাইন করছে? এক্স্যাক্টলি। তোমরা যখন শুরু করেছিলে তখন একটা স্টোরি টেলিং ছিল, মানে এখনো আছে তোমাদের টাইম স্পেশালি, আরো অনেক ফুড ব্লগার আছে তাদের মতো করে স্টোরি বলছেন। এই যে তখন তুমি শুরু করলে, যে সময়টা তুমি শুরু করেছিলে তখন কেউ ছিল না, কেউ করতো না, অলমোস্ট না, বাংলাতে নেই। হ্যাঁ, আমাদের দেশে বা বাংলাতে নেই। তো তোমার কখন মনে হলো যে তুমি লেখার কাজে যাবে বা এই ধরনের একটা কাজ করবে? কারণ একটা কথা বলি যে তোমার ফুড কাহিনী বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে একটা পুরনো কোনো বাঙালি বাড়ির রান্নাঘরে যেন আমরা পৌঁছে গেলাম। থ্যাংক ইউ। কখন মনে করলে যে লেখাটা শুরু করব? সত্যি কথা, আমার লেখার অভ্যেস ইউটিউবের আগে থেকে। আমি মহা মুশকিল বলে একটি ব্লগ আছে, ওয়ার্ডপ্রেস ব্লগ, সেটা এখনো চলে। সম্ভবত আমি ওই লাস্ট অফ দ্য মহিকান্স টাইপের একটা কেস চলছে, সেটা আমি এখনো লিখে যাই। সেটার থেকে মীরের সঙ্গে আলাপ, তারপরে ফুডকা, এটা হচ্ছে 1। 2, ন্যাচারালি আমি যখন ফুডকা শুরু করি তখন আমার মা তো অনলাইন অতটা কিছু বুঝতো না। ইউটিউব ব্যাপারটা, ফোন, ওই ডাব্বা ফোন ইউজ করতো, নোকিয়া সারা জীবন, মানে নতুন নোকিয়ার ডাব্বাটা। তো মা ঠিক বুঝতো না যে ব্যাপারটা হচ্ছেটা কি। যতই দেখাই মোবাইলে, যতই দেখাই টিভিতে বা ফায়ার টিভি স্টিক বা স্মার্ট টিভিতে, বুঝতো না। মাকে তখনও বই পড়তো। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি সবকটা মিডিয়ামে থাকবো, কোনো না কোনো রূপে। সবকটা মিডিয়াম মানে কি, যে পড়বে তার জন্য ব্লগ, যে অনলাইন পড়বে, অফলাইন পড়বে তার জন্য বই, যে দেখবে তার জন্য মেবি ফুডকা। কারণ গল্পটা একই, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন চেহারায় যাচ্ছে। 34.2K এরকম একটা হিউজ সাবস্ক্রাইবার আর প্রচুর ভিউজ তোমার চ্যানেলের, যেটা তোমার পার্সোনাল চ্যানেল, এবং ইন্দ্রজিৎ, সেটা লাস্ট 6 মাস ধরে আমরা লক্ষ্য করছি কিন্তু কোনো নতুন কন্টেন্ট আসছে না। সেটা কেন? দুটো কারণ। এক এবং রিয়েল কারণ যেটা, সেটা হচ্ছে আমার এই ফুডকাটা একমাত্র কাজ না, আমার একটা আইটি কোম্পানি আছে, জীবনের অনেকটা সময় সেখানে যাচ্ছে। আমার কিছু ইনভেস্টমেন্ট আছে একটা ক্লাউড কিচেনে, একটা ফুড স্টার্টআপে, প্লাস ফুডকা আছে। সবকটা করে আমি হয়তো যে সময়টা ওখানে দেওয়া উচিত বা দরকার, বা ওই চ্যানেলটা যে সময়টা দাবি করে, আমি সেটা দিতে পারছিলাম না। 1 নাম্বার 2, ওটা আমরা করতে গিয়ে যেটা রিয়েলাইজ করলাম, যে কোনো কাজই না হাফ হার্টেডলি হয় না। ওই খানিক সময় পেয়েছি, খানিক করে নি, ওটা আমায় দিয়ে অ্যাটলিস্ট হয় না। 3 নম্বর, আমি চেষ্টা করেছিলাম পডকাস্ট করার, দেখলাম লোকে সেখানেও হয়তো আমার খাবার সংক্রান্ত ইমেজটা এতটাই স্ট্রং, হয়তো লোকে সেখানে গিয়েও ফুডকা করতে জিজ্ঞেস করছে। তো তখন মনে হলো তাহলে কেন, লোকে যেটা চাইছে আমি সেটাই করি। লোকে আমাকে যেখানে দেখতে চাইছে, যারা দেখতে চাইছেন, আমি তাদেরকে সেখানেই কেটার করি, সেখানেই তাদের সঙ্গে থাকি। ফলে সময়ও যাচ্ছে, সবই যাচ্ছে। আর যেটা হয়তো দেখতে চাইছি কেন, আমার খুব পছন্দের পডকাস্টার হচ্ছে বিয়ার বাইসেপস, আনফিল্টার্ড সন্দেশ, শোনার ক্ষেত্রে জোরে গান, সেই রকম জিনিসপত্র হয়তো আমরা বাংলায় করতে চেয়েছিলাম, যে কোনো কারণবশত করতে পারি। এইটা তুমি আমাকে বলো, কেন করতে পারছি না? কেন আমরা একটা বিয়ার বাইসেপস বানাতে পারছি না? নাকি আমাদের এখানে সেই
জিনিসটা আমরা অ্যারেঞ্জ করতে পারছি না, নাকি সেরকম কোনো পার্সোনালিটি নেই যে ওই রকম শো রান করবে? না না, পার্সোনালিটি প্রচুর আছে এবং প্রচুর লোকজন ভালোও করছে, আমার সেটা নিয়েও কিছু না, কিন্তু ওই লোককে না একটা আইডেন্টিটিতে যেতে হবে। ফর এক্সাম্পল, আমির খানের একটি শো ছিল সত্যমেভ জয়তে, ভারতের, আমি যদি খুব ভুল না করে থাকি, সম্ভবত প্রথম এরকম পডকাস্ট, টিপিক্যাল যেটা টিভিতে হয়েছিল, মানে দুটো লোক কথা বলছে এবং সেটা নিয়ে কিছু একটা হচ্ছে, কিন্তু সেটাও চলেনি। আমির খানকে আজকে একটা লোক যেভাবে চেনে, এখন তারে জামিন পার, সিতারে জামিন পার, হোয়াট এভার, তাকেও কিন্তু লোকে ওই রূপটায় তখন অতটা নিতে পারেনি। রাইট, যদি নিতে পারতো হয়তো জিনিসটা চলতো, অনেক বছর চলতো, তাহলে অনেক বছর চলতো। যেটা এখানে দাদাগিরি চলছে, যেটা কেবিসি চলছে, কেবিসি সবচেয়ে বড় এক্সাম্পল, কেবিসি সব থেকে বড় এক্সাম্পল। সেখানে কিন্তু শাহরুখ খানকেও লোকে নেয়নি, নেয়নি, জাস্ট নেয়নি। শাহরুখ খান বিইং এসআরকে লোকে নেয়নি, হয়তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এবং এটা একটা সময় মেনে নেওয়া ভালো যে সব যুদ্ধ জিততে পারবো না, এটা জীবনে একটা নির্মম সত্য, সব যুদ্ধ পারবো না। আমি সাধ্যমতো বুদ্ধিমতো চেষ্টা করেছি, হয়নি, ঠিক আছে, সম্মানের সঙ্গে চলে আসা। এইমাত্র তুমি বললে যে তুমি একটা আইটি সংস্থাতে আছো, তোমার নিজের অফিস, বিভিন্ন ধরনের কাজ, তার সাথে ফুডকা, এত কিছু ম্যানেজ করো কিভাবে? এবং নতুন যারা ইউটিউবার আসবে তাদের জন্য তুমি কি সাজেস্ট করবে? দ্বিতীয়টাই পরে আসছি, আগে প্রথমটাই হচ্ছে যে আমি না ওই সুইচ অন সুইচ অফ খুব ভালো করতে পারি। আমার ওটা গুরুর দেওয়া বিদ্যে। যখন আমি আইটি কোম্পানিতে থাকি, আমরা বেসিক্যালি একটি হার্ডওয়্যার ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটার, মানে আমার অর্ধেক জীবনটা চলে কোথায় কটা ল্যাপটপ বিক্রি হলো, কোথায় রোল আউট হলো, এই ঝামেলা মানে একদম নর্থ পোল সাউথ পোল কাজ, খুব ব্লান্ট, নন গ্ল্যামারাস একটা কাজ। সেলস টিম দৌড়চ্ছে, ইঞ্জিনিয়ার দৌড়চ্ছে, এরকম একটা কিছু হচ্ছে। সেখানে যখন থাকি তখন ওই ফুডকার ব্যাপারে ভাবি না, যখন ফুডকায় থাকি তখন সেটার ব্যাপারে ভাবি না। এটা টিপিক্যাল। যখন বাড়িতে থাকি তখন কোনটা নিয়ে ভাবি না। নর্মালি তুমি দেখবে আমার অর্ধেক সময় হোয়াটসঅ্যাপে ডেটাও বন্ধ থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ পৌঁছায় না, তুমিও ফিল করেছো। আমি বাড়িতে থাকলে চেষ্টা করি 10টার পরে ফোন না ধরতে, খুব এমার্জেন্সি কিছু, এমার্জেন্সি হলে রাত 2টোতেও ধরবো, দ্যাট ইজ আ ডিফারেন্ট গেম, চেষ্টা করি না ধরতে। ফলে একটা, মানে আমি যে বয়সে আছি, আমার হয়তো আর কয়েক বছরের মধ্যে 50 হবে, একটা সময় না সুইচ অন সুইচ অফটা আমার খুব দরকার জীবন, না হলে বাঁচা যায় না। এবার আসি দ্বিতীয় পার্টি। নতুনদের আমার মনে হয়, এক তো তাদের রিস্ক নেবার বয়স আছে, আমার মতে তারা যা ইচ্ছে করতে পারে। এই বয়সে যদি ভুল না করে কেউ জীবনে কিচ্ছু করতে পারবে না। আজকে রণবীর আলাহাবাদিয়া ওই বয়সে বিয়ার বাইসেপ শুরু করেছিল বলে সে আজকে ভারতের প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট পডকাস্টার্স এভার। এখন অব্দি ভারতের ইতিহাসে যাওয়া হয়েছে। আমারও পার্সোনালি খুব ভীষণ। ওই রিসার্চ খুব কম লোকজন করে, হয়তো আনফিল্টার্ড বাই সামদিশ আছে, কিন্তু সেটা অনেক ক্যাজুয়াল। কিন্তু ওই পার্সোনালিটিদের হ্যান্ডেল করা, ওই রিসার্চ আনবিলিভেবলি করে। তো কম বয়সে শুরু না করলে কিন্তু সেটা হবে না। দ্বিতীয়ত তাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত তারা কেন এই কাজটা করছে। কেন ইজ আ বিগার ওয়ার্ড। ইউটিউব করে কেউ বড় লোক হয়নি, খুব কম লোক। পশ্চিমবঙ্গে তো খুবই কম লোক, মানে হাতে গোনা। সেটা শুনতে বা দেখতে খুব ভালো লাগে যে আমি অমুক গাড়ি চড়ে ঘুরছি, তমুক পার্টিতে দেখা যাচ্ছে, ব্যাংক ব্যালেন্সে খুব কম হয় জিনিসটা। তো কেন করছি? হতে পারে সেটা গল্প বলার জন্য, হতে পারে সেটা পপুলারিটির জন্য, হতে পারে ফুড ব্লগিং করছি ফ্রিতে খাবো বলে, অনেক কিছু জীবনে হতে পারে। কিন্তু সেটা কি সহজে অ্যাকচুয়ালি সত্যি ফ্রিতে খাওয়া হয়? পসিবল হয়? ফ্রিতে খাওয়াটা এমন কি ব্যাপার? ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেলে, সে তোমাকে একটা বিরিয়ানি, একটা খাওয়া, একটা মাংসের ডিশ খাওয়ালো, আচ্ছা, ধরলাম ব্লগিং করবে বলে, কত খরচা হবে? 1000-1500 টাকা। খুব টপ নচ রেস্টুরেন্টে 1000-1200 টাকা, টপ নচ বা মিড আপার মিড সেগমেন্টে। সে যে মাইলেজটা পাচ্ছে সেটা তো সেই টাকার অনেক বেশি। তাহলে ফ্রিতে খাওয়ার জন্য ব্লগারটা গালাগালটা খায় কেন? এটা আমার জীবনে একটা বিরাট প্রশ্ন। দ্বিতীয় কথা, একদম আমাদের অভিজ্ঞতা আছে, লোকে বিরিয়ানি লেখা থাকলে বা বিরিয়ানির ভিডিও যা ভিউজ হয়, সেরা ভিডিওর ডাবল ভিউজ হয়, নাম্বারস তাই বলছে। আচ্ছা, বিরিয়ানির ক্রেজ এতটাই, ফলে করবে না কেন? আপনারা যা দেখছেন আমরা তাই দেখাচ্ছি। বেদের মেয়ের জ্যোৎস্না চান বেদের মেয়ের জ্যোৎস্না দেখাচ্ছি, পথের পাঁচালী চান পথের পাঁচালী দেখাচ্ছি। অডিয়েন্সকে বাঁচতে হবে। তুমি খুব ভালো ফটোগ্রাফার হিসেবে কাজ করেছো, স্ট্রিট ফটোগ্রাফি করেছো, তাহলে ফুড ফটোগ্রাফি কেন করনি? ফটোগ্রাফি করেন না, আমি ভেতর থেকে ওই চারটাই পাইনি। আচ্ছা, স্ট্রিট ফটোগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েশন, সেটা ইট ওয়াজ ডিফাইনিং অর ডকুমেন্টিং আ মোমেন্ট।
একটা রাস্তায় যে কোনো শহরের যে কোনো দেশের হোক মজার মজার কিছু ঘটনা ঘটতে থাকে, স্ট্রিট ফটোগ্রাফাররা কি করে সেটাকে ডকুমেন্ট করে। ফুড ফটোগ্রাফার অন দ্য আদার হ্যান্ড কিন্তু মোস্টলি কমার্শিয়াল কাজের জন্যই তারা কাজটা করে, মোস্ট অফ দ্য কেসেস। আমি সবাইকে বলছি না, অনেকেই শখে ফটো তোলেন এবং অসম্ভব সুন্দর ফটো তোলেন, বড় সেগমেন্ট কমার্শিয়ালি। আমার কাছে যেহেতু এই পুরো ব্যাপারটা ছিল প্যাশন, স্ট্রিট ফটোগ্রাফির এক্সিবিশনই বলো, 2-3-4 যা হয়েছে প্লাস যাই বলো, ইট ওয়াজ আ প্যাশন। ফলে প্রফেশন করার জন্য যে সময়, যে সাহস ক্ষমতা লাগে সেগুলো আমার ছিল না। আচ্ছা, এই জন্য কি তুমি বলছো যে তুমি একটা সময়ের পর সুইচ অফ সুইচ অন করতে শিখে গেছো, বা সেটা কি প্রথম থেকেই ছিল নাকি একটা সময়ের পর করলে? আমি নিজের দৌড় জানি, নিজের ক্ষমতা কতদূর সেটা আমি খুব ভালো করে জানি। এটুকু বুঝি আমায় দিয়ে কখন কোনটা হবে, কখন কোনটা হবে না। একটা সময় দেখলাম যে ঠিক আছে, হয়ে গেছে, খানিকটা করে নিয়েছি, খানিকটা শিখে নিয়েছি, বাকিটুকু নিজের শখের জন্যই থাক। সবকিছু সবসময় লাইক পাওয়ার জন্য, ইয়ের জন্য করতে হবে জীবনে কেউ মাথা দিপি দেয়নি। ফলে ওই 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 সময়টায় ওই জিনিসটা অতখানি অবধি আমার সঙ্গে থাকার ছিল, তার বেশি ছিল না, হয়ে গেছে সেটা। ফুড রিলেটেড ভিডিও বানাবে, স্ট্রিট ফুড, আরও তো অনেক রকমের খাবার আছে, সেটা ছাড়া শুধুমাত্র স্ট্রিট ফুড নিয়ে শুরু করলে কোনো বিশেষ কারণ? সব থেকে বেশি হিটস আসে। আচ্ছা, সবথেকে বেশি hits সেটা কি আসে। তুমি রিসার্চ করেছিলে? খানিকটা আমাদের করা ছিল, আমাদের আচ্ছা। টিমের খানিকটা করা ছিল। তো স্ট্রিট ফুড সব থেকে বেশি লোকে দেখতে চায়। ভবিষ্যতে যদি দেখো, আমরা ফুডকা এমন একটা চ্যানেল যেখানে আমরা বহু রকমের জিনিস নিয়ে দেখিয়েছি। সেটা হতে পারে মন্দারমণিতে যারা মাছ ধরতে গেছে তাদের জীবনযাত্রা, সেটা হতে পারে পশ্চিমবঙ্গে 100 রকমের আম, সেটা এমনকি হতে পারে কালীঘাটের ভোগ। কিন্তু সব থেকে বেশি হিট সেটা আসে হচ্ছে স্ট্রিট ফুডে, তার থেকে বেশি কোনো কিচ্ছুতে না, রাদার স্ট্রিট ফুডের বিরিয়ানিতে। ফলে আমাদের যদি প্রথম দিককার এপিসোডগুলো তুমি দেখো, ওই রোল, বিরিয়ানি, মোমো, মানে যে খাবারগুলো সব থেকে বেশি লোক হিসাবে আমরা পছন্দ করি এই শহরটায়। রিসেন্টলি দেখলাম যে তোমার একটা নতুন কাজ আসছে, যেখানে স্ট্রিট ফুড খাচ্ছেন স্বস্তিকা মুখার্জি এবং অনিন্দ। ভীষণ ভালো, আমার প্রথম একটা ট্রেলারের মতো আমি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তো এটা কিভাবে হলো, প্ল্যানিং কিভাবে হলো, এবং কিভাবে তুমি রাজি করালে স্বস্তিকা মুখার্জিকে, যিনি রাস্তায় নেমে স্ট্রিট ফুড খাচ্ছেন এবং ভীষণ এনজয় করছেন ব্যাপারটা? প্রথম কথা, এটা আমরা একটা প্রজেক্ট বানিয়েছি, ইটস নট অ্যান এপিসোড। প্রজেক্টটা হচ্ছে কি আনসাং হিরোজ। যদি পারমিশন দাও একটু দু কথা বলতে চাই। ডেফিনেটলি। আনসাং হিরোজে কি হচ্ছে, প্রত্যেকটা শহরে তোমার যেখানে বাড়ি ধরো তার আশেপাশে নিশ্চয়ই বেশ কিছু খাবার দোকান বা রেস্টুরেন্টস আছে যারা অনেক বছর ধরে আমাদের খাওয়াচ্ছেন, কিন্তু যে কোনো কারণবশতই হোক, সেটা ফান্ডের জন্য হতে পারে, মেন্টরশিপের জন্য হতে পারে, মার্কেটিংয়ের জন্য হতে পারে, বড় হতে পারেননি। ফর এক্সাম্পল, আজকে লখনৌয়ের টুন্ডে কাবাবি যে জায়গায় পৌঁছেছে, একটা সারা ভারতের ব্র্যান্ডে পরিণত হয়েছে, বা হায়দ্রাবাদে প্যারাডাইস সিনেমা হলের একটা সিঙ্গারার দোকান থেকে প্যারাডাইস বিরিয়ানি হয়েছে, আমাদের এখানে কিন্তু অনেক দোকানই সেটা হতে পারেনি। আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করতে চেয়েছিলাম, আনসাং হিরোজ বাই ফুডকা। বেশ কিছু দোকানকে আমরা অডিয়েন্সকে বলেছি নমিনেট করতে, তাদের মধ্যে থেকে আমরা হয়তো 1-2জনকে বেছে নেবো, তাদের জন্য আমরা একটা ফান্ড রেজ করবো এবং সেই ফান্ডটাকে তাদের খাতে ব্যবহার করা হবে। সেটা হতে পারে মার্কেটিং, হতে পারে ব্র্যান্ডিং, হতে পারে তাদের প্রসেস ডিজাইন করা, হতে পারে তাদের কোনো ট্রেনিং দেওয়া, মেন্টরশিপ করা। এবং মেন্টরশিপের জন্য আমরা একটি বিশেষ সংস্থার সঙ্গে টাই আপ করছি, যাতে তাদেরকে মেন্টরশিপটা দেওয়া যায় এবং এই পুরো জার্নিটা ফুডকায় ডকুমেন্টেড হবে। প্রশ্ন হচ্ছে, এটা তো আমি করে ফেলতে পারতাম, কিন্তু যতক্ষণ না একজন সেলিব্রিটি ফেস বা ফিমেল সেলিব্রিটি ফেস সেখানে আসছে, ব্যাপারটা অতটা জমে না। স্বস্তিকা আমাদের বন্ধু মানুষ, তাকে যখন আইডিয়াটা শোনায়, এক বাক্যে বলে আমি আছি, কোনো দ্বিতীয় কোনো কথা নেই, কোনো কমার্শিয়ালস নেই, কোনো কিচ্ছু নেই, শি ইজ দেয়ার উইথ দিস কজ। তার সঙ্গে অনিন্দ আমাদের বন্ধু, আমার থেকে বয়সে অনেকটাই ছোট, অনিন্দও বন্ধু, সেও এসে গেছে। আমরা 3জন মিলে এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করেছি, আনসাং হিরোজ উইথ ফুডকা। ফলে রাজি করানোর ব্যাপার তো ঠিক আছে, সেটা দরকারই পড়েনি, কারণ গোড়ার থেকে ডে 1 থেকেই স্বস্তিকা বলেছে হ্যাঁ আছি। দ্বিতীয়ত, আমরা যেটা সারাক্ষণ স্ক্রিনে দেখি, স্বস্তিকা ইজ আ ভেরি ভেরি ডাউন টু আর্থ পারসন। যারা তাকে নর্মাল সাধারণভাবে দেখেছে, ওই দিবা মোডটাই গেলে অন্য জিনিস, আদারওয়াইজ কোনো অসুবিধা তো হয়নি।
রাস্তায় যখন শুট করছিলে তখন কোনো প্রবলেম হয়নি? এই একটু তো লোকজন সেলফি তুলতে আসবে, সেটা না হলে আর সেইটাই, কি হলো? একজন সেলিব্রিটিকে নিয়ে, এরকম মাপে সেলিব্রিটিকে নিয়ে রাস্তায় ঘোরাটা একটা দুটো সেটা না হলে এপিসোড আর কি নয়, হলো? হ্যাঁ একটা দুটো এপিসোড নয়, অনেক এপিসোড করবে তোমরা, আরো এগিয়ে মানে আরো অনেক এপিসোড নিশ্চয়ই। দেখবো আমরা। আর একটা কথা হচ্ছে যে ওটার ফটোটাও খুব ইন্টারেস্টিং। তোমরা যেমন আনসাং হিরো নাম দিয়েছো, তেমনি সুপার হিরোদের আমি ডিসির ফ্যান। কস্টিউমের সাথে তোমাদের ফেস, এটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ সামথিং ভেরি নিউ। হ্যাঁ, আমি ডিসির ফ্যান এবং ব্যাটম্যান আমার ফেভারিট ক্যারেক্টার, ফলে ন্যাচারালি আমি ব্যাটম্যান সাজবো। স্বস্তিকাকে ওয়ান্ডার ওম্যান ছাড়া ডিসির অন্য কোনো চেহারায় আমি অন্তত ভাবতে পারি। রাইট। ন্যাচারালি রইল বাকি অনিন্দ। অনিন্দকে দেখতে শুনতে সুন্দর, অ্যাক্টিং খুব ভালো করে, তার পাওয়ার আছে, গোস ফর সুপারম্যান। গ্রেট। তিনজন মিলে আমরা চেষ্টা করছি, এটা এটা অনেকটা একটা ক্লিক বেট ইমেজ, যেটা দেখে লোকে উৎসাহিত ওই ভিডিওটা দেখতে যাবে। আমাদের আইডিয়াটা হচ্ছে যাতে এই ভিডিও থেকে দু তিনটি দোকানকে বা হয়তো পাইলট ফেজে একটা দোকানকে তাদের একটু উপকার করা যায়। খুব দারুণ একটা আইডিয়া। আর ফুডকার আপকামিং কি কাজ আসছে, মানে তুমি এবার অন্য কোন শহরে যাচ্ছ সেখানকার স্ট্রিট ফুড করতে? আমরা রিসেন্টলি আমরা যখন আবার বিরিয়ানিতে ফিরি, আচ্ছা, বিরিয়ানিতে যখন যাই, ভারতবর্ষে কয়েকটি বিরিয়ানির নাম আমাদের মাথায় করে। একটা হচ্ছে কলকাতা, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, প্রবাবলি দ্য বেস্ট। নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ, নেক্সট হচ্ছে লখনৌ। এই এপিসোডটা যখন যাচ্ছে আমাদের হায়দ্রাবাদে শ্যুট শেষ, আচ্ছা, ফলে হায়দ্রাবাদে আমরা বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি খেয়ে বেরিয়েছি। হায়দ্রাবাদের বেশ কিছু কাবাব হয় মজার মজার, গ্রিল ভার্সেস শিখ এই সিরিজটা আমরা বানিয়েছি। তো তারপরে হয়তো একটা আমাদের ছোট করে বিদেশ যাত্রা আছে, তো সাউথ ইস্ট এশিয়ার একটি দেশে। আচ্ছা, তো সেইভাবে ঘুরে বেড়াবো, মানে কলকাতায় অনেক হয়ে গেছে, এখন একটু ঘুরে বেড়ানোর সময়। ইন্ডিয়ার মধ্যে এমন কোন সিটি কলকাতা ছাড়া যেটার স্ট্রিট ফুড তোমাকে দারুণ মানে ইন্টারেস্টিং লেগেছে? লখনৌ। লখনৌ অ্যান্ড একটা দুটো ইন্ডোর। এক্সাম্পল দাও যেটা অসাধারণ, যেগুলো আমরা জানি না। এই জানি না বলা খুব মুশকিল, মানে বেশিরভাগ লোক জানে আচ্ছা, না। লখনৌতে শীতকালে একটা জিনিস হয়, সেটাকে বলে কি বলবো, দুধের ফেনাটাকে জমিয়ে তৈরি হয়, যেটাকে বম্বে বেনারসে বলে মালাইও, লখনৌতে বলে দিল্লি দৌলত কি চাট, আর দিল্লিতে একটা কি নাম আছে আমার এক্ষুনি পেটে আসছে, মুখে আসছে না। সেটা লখনৌতে রাস্তায় রাস্তায় শীতকালে সকালে বিক্রি হয়। দ্যাট ইজ আনবিলিভেবলি টেস্টি। এটা কি সুইট ডিশ? সুইট ডিশ, এবং আমার খাওয়া সম্ভবত, মানে পৃথিবীতে সব তো বলবো না, বেশ কিছু রকমের মিষ্টি জীবনে টেস্ট করেছি, তার মধ্যে সেরা। আর তুমি কিছুদিন আগে আমি তোমার ভিডিও দেখেছি, তুমি থাইল্যান্ডে কিছু স্পেশাল ডিশ ট্রাই করেছো, ওগুলো একটু শুনতে চাই, যেগুলো কি কি ছিল। মানে ক্রিসপি ফ্রাইড কাঁকড়া বিছে। কাঁকড়া বিচিটা খাওয়ার সময় বুঝতে পারলে কাঁকড়া বিচি খাচ্ছ না কিনা? সত্যি কথা বলবো, খুব অখাদ্য লেগেছে। আচ্ছা, তাই? একটা ক্রিসপি কুড়মুড়ে মাংস মুখের মধ্যে গেল, আচ্ছা, দ্যাটস ইট। Nothing প্রেজুডিস বাদ দিয়ে খেলে জিনিসটা খেতে অতি অখাদ্য। আচ্ছা, এবার সেটা রান্নাটা বাজে না ডিশটা খেতেই বাজে, সে বাবা বলতে পারবো না। সেটা সত্যি কথা বলে আমার ক্ষমতায় নেই, জীবনে প্রথমবার কাঁকড়া বিছে খেয়েছি। আর ওখানকার কোন ফুড, স্ট্রিট ফুডটা যেটা তোমার বেস্ট লেগেছে, যেটা আগে কোনোদিন কোথাও খাওনি? কুমিরের মাংস, গ্রিল দারুণ ক্রোকোডাইল দারুণ। মিট। আচ্ছা আচ্ছা, অনেকটা কিরকম বলবো, অনেকটা ফ্যাট কন্টেন্টটা খুব শক্ত, লিন মিট বেশি, হার্ড ফ্যাট। ওটা কি জেনেই খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, রীতিমতো জেনে শুনে, মানে দাম দিয়ে খেয়েছি। আচ্ছা, মানে একটা কুমির সামনে টাঙানো আছে, ইউ ক্যান মিস ইট, এবং তার মাংসটা নিয়ে বারবিকিউ করা হচ্ছে, এটা বেশ, সেটা মজার ব্যাপার। থাইল্যান্ডে আরও বেশ কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া যায়, যেমন ধরো থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর সেই দেশগুলোর মধ্যে একটা যেখানে সব থেকে বেশি মিশেলিন স্টার্ড রেস্টুরেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এবং সেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে। ও মানে মিশেলিন স্টার স্ট্রিট ফুড, ধরো রাস্তার ধারে একটা কিয়স্ক, সে 4 বার মিশেলিন স্টার হয়েছে, এরকম জিনিসপত্র থাইল্যান্ডে প্রচুর দেখা যায়। ভাবাই যায় না। হ্যাঁ, আমরা এখানে মিশেলিন স্টার একটা পেলে লাফালাফি করি, মানে ভারতবর্ষে বলছি, কলকাতা নয়, পুরো ভারতবর্ষে। কলকাতায় তো সম্ভবত হ্যাঁ, নিউজ হয়ে যায় না, একটা ন্যাশনাল লেভেলে নিউজ হয় সেটা। কিন্তু মানে ব্যাংককে মোটামুটি গলিতে গলিতে পাড়ায় পাড়ায় এইসব আছে, ওদের 27-28টা রেস্টুরেন্ট আছে বা কিয়স্ক আছে এরকম। সেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। ফরাসি রাষ্ট্রদূত কলকাতায় এসেছিলেন এবং সেখানে তুমি তাকে নিয়ে ভেগান ফুড একটা পুরো সিরিজ করেছিলে। ওনার এই যে কলকাতার স্ট্রিট ফুড খাওয়ার পরের যে অনুভূতি, সেটা কি ছিল? এর একটা ক্যাডাভেরাস ব্যাপার। আচ্ছা, আমরা ভিগান ফুড খেতে গেছিলাম বর্ধমান মার্কেটের সামনে। আচ্ছা, ভিগান ফুড কি জিনিস আপনারা নিশ্চয়ই জানেন, তাও বলে রাখি, ইটস কি বলবো, ভেজিটেরিয়ান খাবারের দাদুর দাদু। মানে সেখানে দুধ সংক্রান্ত কোনো জিনিস চলে না, পনির, ছানা,
এইসব চলে না, কঠিন ব্যাপার স্যাপার। ফলে আইডিয়াল ভিগান ফুড কিন্তু বাঙালি খাবারের অনেকগুলোই কিন্তু আইডিয়াল ভিগান ফুড। ফর এক্সাম্পল ঝালমুড়ি, ভেগান ফুড। আচ্ছা, টেকনিক্যালি ইটস আ ভিগান ফুড। আচ্ছা। তো আমরা যখন ফরাসি রাষ্ট্রদূতকে নিয়ে যাই, মানে সেটা ফুডকায় আমরা ডকুমেন্ট করিনি, কেন করিনি এখন এত বছর পরে ভুলে গেছি, করা উচিত ছিল আমার। ফ্রেঞ্চ কনসুলেট থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, এরকম আসছে, আমরা ভিগান ফুড ওয়াক একটা করাতে চাই, তো তুমি কি নিয়ে যাবে? হ্যাঁ, ডেফিনেটলি যাবো। নিয়ে যাওয়ার সময় দেখলাম আমি ন্যাচারালি ওনার যখন পৌঁছবার তার মিনিট 20 আগেই পৌঁছে গেছি, তো ওখানে বলে ফলে রেখে দেবো। হঠাৎ দেখি চারদিকে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, গাড়ি ঘোড়া ঘুরে গেল, পুরো রাস্তাটা খালি, কঠিন ব্যাপার স্যাপার চলছে, কিছু গাড়ি এসে গেল, সিকিউরিটি, পুলিশ, হ্যানা ত্যানা। তারপরে দেখি ভদ্রলোক নামলেন এবং নেমে অত্যন্ত সাধারণ স্বাভাবিকভাবে ঘুরে ফাটিয়ে ফুচকা খেলেন, তার পাশে ভিক্টোরিয়া বড়া খেলেন, খানিক ঝালমুড়িও খেয়ে নিলেন, খেয়ে দিব্যি ঘুরে ঘুরে চলে গেলেন। এবং সাধারণ ইংলিশে, একটু ভাঙা ভাঙা ইংলিশ, অবভিয়াসলি আমাদের ইংলিশও ভাঙা ভাঙা, ফরাসিদের ইংলিশও ভাঙা ভাঙা, তাই কথাবার্তা হলো, বেশ মজা হয়েছিল আই শুড সে। তো ওনার এই যে খাওয়ার পরে রিঅ্যাকশনটা কি, মানে আমাদের কলকাতার একটু ঝালটা কমিয়ে খাওয়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। ফুচকায় আমি হলে কি হয়, কড়া ঝাল খাই, চোখ নাক দিয়ে জল পড়বে, তো ওনাকে একটু ঝালটা কমিয়ে খাওয়ানো হয়েছিল। বাকি কিন্তু ভদ্রলোকের খুব ভালো লেগেছিল, এটুকু মনে আছে। আর এর পরে, এই কাজটার পরে তোমার কিরকম হলো? ফলোয়ার্স কি আরো বাড়লো, নাকি তারপরে রিঅ্যাকশন কি অডিয়েন্সের? দেখো, সবাই অন্তত কারণ এটা একটা হিউজ ব্যাপার, সবাই অন্তত এটুকু ভালো বলেছিল যে একজন ফরাসি রাষ্ট্রদূত অন্য দেশে এসে রাস্তায় নেমে খাবার খাচ্ছে, বিগ থিং। এবং কলকাতার স্ট্রিট ফুড ইজ এন সেলিব্রেটেড অ্যাফেয়ার, গ্লোবালি সেলিব্রেটেড অ্যাফেয়ার। সেখানে ভদ্রলোক এসে খাচ্ছেন, এটা বড় ব্যাপার। আমার সৌভাগ্য যে আমি সেই সুযোগটা পেয়েছিলাম তাকে গল্প বলে ঘুরিয়ে খাওয়ানোর, সেটা আমার পক্ষে একটা বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা, আলাপ করে খুব মজা হয়েছিল। তো উনি কি আমাদের কলকাতার স্ট্রিট ফুডের ব্যাপারে আরো কিছু জানতে চেয়েছিলেন? প্রচুর কথা জানতে চেয়েছিলেন, যে কি কি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। হ্যাঁ, হয়তো তার প্রোটোকলে বা এজেন্ডায় সেই সময় ছিল ভিগান, সেই জন্য ভিগান খেয়েছেন। কিন্তু ভদ্রলোক, আমার যতদূর মনে পড়ে, আমি ভুলও হতে পারি, উনি ভিগান নন। হ্যাঁ, সেটা আমি এখন ভুলে গেছি এত বছর পরে। তুমি তো অনেক কাজের সাথে, অনেক ব্র্যান্ডের সাথেও কাজ করো, যেটা সবসময় সচরাচর দেখা যায় না, সেটা কেন? পেট তো চালাতে হবে, 1, 2 পেট চালানোর থেকেও বড় কথা, সেটার জন্য হয়তো আমার কোর ব্যবসাটি আছে। আমাদের একটা প্রোডাকশন কস্ট আছে, প্রত্যেকটা এপিসোডে একটা হিউজ প্রোডাকশন কস্ট আছে। এবং ইউটিউবের যে অ্যাডের পয়সাটা, সেটা খুব নমিনাল। যারা বলেন ইউটিউব করে লক্ষপতি, কোটিপতি, লাখ লাখ, কোটি কোটি টাকা আসছে, তারা জানেন না। অর্ধশিক্ষা পাপ নয়, কিন্তু না জেনে চেঁচানোটা হয়তো একটু গায়ে লাগে আর কি। ফলে আমাদের যে প্রোডাকশন কস্টটা, সেটাকে তুলতে হয়, 1, 2 যদি ব্র্যান্ডের সঙ্গে কাজ না করার কি কারণ আছে আমি সেটাও বুঝতে পারি না। কারণ আমরা রেস্টুরেন্টকে খুব একটা টাকা পয়সা চার্জ করি না নর্মালি, যদি না তারা বলেন যে হ্যাঁ আপনি আপনার চার্জ নিন, এসে প্রমোট করে দিন। আদারওয়াইজ আমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে এই টাকা দিন, ওই ফ্রিতে দিন, আমরা এসব করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাকাটা দিয়ে খাই। হ্যাঁ, এখন হয়তো অনেক ক্ষেত্রে লোক মুখ চিনে গেছে বলে টাকা নেয় না, সেটা হতে পারে, হয় না বলছি না। ফলে সেক্ষেত্রে ব্র্যান্ডের সঙ্গে কাজ করা তো ভালো, আর একটু টাকা পয়সা আসাটা খারাপ না, ওটা শরীর স্বাস্থ্য মন সবের পক্ষে ভালো। একটু আগে তুমি বলছিলে যে যাদের মনে হয় ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, এটা কিন্তু মনে হয় সাধারণ মানুষের মনে হয়, এবং তারা তাদের প্রাত্যহিক দিনের যা যা কর্ম সেগুলো ইউটিউবের জন্য আপলোড বোধহয় করছে, যে আমরা বোধহয় একটা ভিউয়ার্সের পর বা একটা দিনের পর এখান থেকে লক্ষ লক্ষ টাকা পাবো, যার জন্য আমাদের চাকরি হয়তো ছেড়ে দিলে হবে। সেটা কতটা সত্যি? অতটা সোজা না। লক্ষ লক্ষ টাকা না, ধরে নাও ইউটিউবে একজন লোক দেখলে একটি ভিউতে সম্ভবত 8-10 পয়সার মতো আসে। এটা শুনে মনে হচ্ছে হয়তো বড় ব্যাপার, তার মানে হচ্ছে 1 মিলিয়ন ভিউতে 80,000 টাকা আসে বা 1 লাখ টাকা আসে ম্যাক্সিমাম। 1 মিলিয়ন ভিউ আনার জন্য যে এপিসোডটা করতে হয়, তার প্রোডাকশন কস্ট কিন্তু অনেক ক্ষেত্রে 80,000-এর থেকে বেশি। ফলে সেক্ষেত্রে আমি যদি ব্যবসার দিক দিয়ে দেখি, ডেবিট আর ক্রেডিট কিন্তু মিলছে না, ডেবিট কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে এই লক্ষ লক্ষ টাকার গল্পটা হয়তো সত্যি নয়। হ্যাঁ, আমি তাদের কথা বলছি না যারা সকাল থেকে উঠে হ্যালো গাইজ আমি এই খেলাম, আমি বাচ্চাকে ওই খাওয়ালাম, আমি এই পেস্ট দিয়ে দাঁত মাজলাম, তাদের প্রোডাকশন কস্ট কম, নো অফেন্স, অলমোস্ট নেই বা কম, কিন্তু একটা লেভেলের পরে তাদেরও যথেষ্ট হয়ে যায়।
আমি যদি আজ মুম্বাইকার নিখিলের কথা বলি, হ্যাঁ, বা আমাদের এখানে কিছু আছেন ধরুন ইনসাইড আউট, এখন কিন্তু তাদেরও প্রোডাকশন কস্ট, লাইফস্টাইল মেনটেনেন্স, রিল প্রোডাকশন কস্ট যথেষ্ট হয়। বেশি। ফলে অতটাও ঠিক আনন্দ নয় যে আমি একটা মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেলাম, ব্যাপারটা হয় না। তাহলে এই যে অনেক রকমের নিউজ পাওয়া যায়, লোকে দেখায় স্ক্রিনশট, সেগুলো কি বেশিরভাগ অনেক ক্ষেত্রে ফেক হতে পারে? আমি তো কদিন আগে শুনেছিলাম গণেশকে দুধ খাওয়ানো হচ্ছে, তারপরে শুনছিলাম নাকি কোথায় একটা এলিয়েন নেমে পড়েছে। তো ফলে হ্যাঁ, মানে মানুষ মনে করে যে ইউটিউবার হতে পারলেই বোধহয় ভীষণ রিচ হয়ে যায় এখন। ব্যাপারটা ভাল লাগে, খারাপ লাগে না। আচ্ছা। যে রাস্তাঘাটে চারটে লোক দেখতে পেয়ে ছবি তুললে হ্যাঁ, সেটা আলাদা জিনিস। মিড লাইফ ইগো স্যাটিসফাইড হয়, মানে হয় না বলবো না। পপুলারিটি এবং পয়সা রোজগার দুটো আলাদা জিনিস হয়ে যায়, দুটো সম্পূর্ণ আলাদা। পপুলার তুমি হতেই পারো, বাট Popular পকেটে হতেই একটাও না পারো। পয়সা থাকতে পারে। পকেটে একটা মডেস্ট পয়সা থাকতে পারে। আচ্ছা। দেখো কিছু পয়সা আসে না বলবো না, কিন্তু সেটা দিয়ে সাস্টেন করা বা ওই কোটিপতি হওয়াটা ডিফিকাল্ট, অসম্ভব নয়, ডিফিকাল্ট। অজস্র মানুষের সাথে তুমি যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস, টলিউডের প্রচুর লোকের সাথে তুমি কাজ করো, সেটা কিভাবে সম্ভব হয় তোমার পক্ষে? আমি খুব গল্প করতে ভালোবাসি, আচ্ছা। 2 তাঁরা জানেন তাদেরকে আমি ফালতু উৎপাত করি না। আচ্ছা। এই একটা সেলফি তুলি, চলো অমুক জায়গায় পার্টিতে দেখা হলেই চলো একটা পাউট করে সেলফি তুলি, তোর আমার বাড়িতে একটা জিনিস তুমি একটু পোস্ট করে দাও। আমি কখনো এইসব ফালতু আচরণ করি না। মোস্ট অফ দ্য কেসেস তাদের সঙ্গে আমার যে কথা হয়, গল্প হয়, খেতে যাওয়া হয়, সেগুলো অন ক্যামেরা আসেই না ইন দ্য ফার্স্ট প্লেস। আচ্ছা, শুধু কাজটাই আসে। বেশিরভাগ লোকজন সেলিব্রিটিদের তাদের ধরে নেয় একটা পণ্য সামগ্রী, তাদের সঙ্গে করলেই ছবি তুলে আমায় 2000 খানা লাইক কুড়োতে হবে। এবার এটাকে তুমি আমার ইগোই বলো বা ভদ্রতাই বলো, আমার এত খারাপ দিন আসেনি যে ওই বন্ধুর ছবি বেঁচে লাইক কুড়োতে হবে। রাইট, খুব এটা অত সত্যি কথা, খারাপ দিন আমার খুব এখন সত্যি আসেনি। কথা। বন্ধুত্বের জায়গা, ফলে তারা অনেক সিকিওর থাকেন আমার সঙ্গে, জানে যে আমি ওই ছেঁচড়ামোটা করবো না। হ্যাঁ, এবার কাজের ক্ষেত্রে যেখানে আমাকে বলা হচ্ছে ছবি তোলো, যেখানে বলা হচ্ছে পোস্ট করো, ইটস এ ডিফারেন্ট, স্বস্তিকার ব্যাপারটা আলাদা। বুঝতে পেরেছি। আমি বলছি যে তুমি এত বছর ধরে কাজ করছো, সেখানে ফ্যামিলির একটা বড় সাপোর্ট, কারণ এটা এতই একটা অন্য রকমের কাজ, আর 5টা কাজের মতো নয়। সেখানে ফ্যামিলি সাপোর্ট তুমি কতটা পেয়েছো? ভীষণভাবে। আমার স্ত্রী যে এখনো আমায় কি করে সহ্য করছেন আমি সেটাই জানি না। আচ্ছা। আমার ছেলের ধারণা বোধহয় তার বাবা একটা ভয়ঙ্কর কিছু ব্যাপার। তো কেন এটা কেন মানে তার স্কুলের বেশ কিছু টিচার আর কি ফুডকাস্ট সাবস্ক্রাইবার বা ফ্যান। আচ্ছা, তো সেটা তো ভালো হচ্ছে, পজিটিভ। ভালোই ব্যাপার, তার ধারণা ভয়ঙ্কর ব্যাপার। এবার আমার জীবনে অনেক অক্ষমতার মধ্যে যেমন হচ্ছে আমার ছেলেকে আমি শাহরুখ খানের সঙ্গে দেখা করতে পারিনি। আচ্ছা, বাট তোমার ছেলেরও একটা বড় অ্যাচিভমেন্ট আছে, যেটা আমি চাইবো তুমি দর্শকদের বলো। আমার ছেলে প্রায় 500 দিনের ওপর শাহরুখ খানকে রোজ একটা করে লেটার লিখেছিল। হ্যাঁ, মেল পূজা দাদলানি। হ্যাঁ। আমার অক্ষমতা নাকি শাহরুখের টিমের অক্ষমতা আমি জানি না, সেই মেলের আজ অব্দি একটা ওয়ান লাইনার রেসপন্সও আসেনি। এটা কতটা ভালো পিআর অ্যাক্টিভিটি আই এম নট ভেরি শিওর, কিন্তু হ্যাঁ একটা লাইন এসে গেলে বাচ্চাটা খুশি হতো। 500 দিন মেল লিখছে মানে সিরিয়াস, ভীষণ সিরিয়াস। 2-4-5 দিন জীবনে সবাই লেখে। সে অ্যাঞ্জেলিনা জোলিকে যে আমিও 2-4 বার টুইট করিনি এমন বলতে পারবো না, কিন্তু 500 দিন ইজ আ বিট সিরিয়াস থিং। হ্যাঁ, এবার সেটা নিয়ে আমাদের এখানকার সাংবাদিক বন্ধু বান্ধবরা একটু খবরের কাগজে ছাপান, সবই হয়। শাহরুখ খান ফ্যান ক্লাব থেকে যোগাযোগ করা হয়, কিন্তু আলটিমেটলি হয়তো একবার দেখেছিল সামনে দিয়ে শাহরুখ পাস করছে, তাকে আমার এক বন্ধু বান্ধব নিয়ে গিয়ে সেখানে দাঁড় করিয়ে দিয়েছেন, ওই অবধি, তার বেশি কিছু কিন্তু হয়নি। কতগুলো কুইক কোয়েশ্চেন। এমন কোনো খাবার যেটা দেখতে ভালো নয় কিন্তু খেতে দারুণ? সোনামুগ ডাল। দেখতে খারাপ? পটির মতো দেখতে। আমার কিন্তু খুব সুন্দর লাগে দানা দানা সোনামুগ ডাল। উপর থেকে দেখো একবার ছবি তুলে, পরের দিন খাবে না। এমন কোনোদিন হয়েছে যে ভিডিওতে তুমি একটা ফুড নিয়ে বলছো আর খাচ্ছো আরেকটা? না, এরকম একবার কোনো খাবার নিয়ে কি ভুল বোঝাবুঝি হয়েছিল? আরে সে তো জীবনে কয়েকশো বার হয়ে গেছে। সে একটা শুনবো আমরা। ভুল বোঝাবুঝি মানে একবার আমার এক বন্ধু, মানে সেটা আমারই অন্যায়, আমি যেমন পৃথিবীতে সব রকমের মাংস খাই, সে হিন্দু ধর্মাবলম্বী, পর্ক বিফ নয়, তাকে একবার হরিণের মাংস খাইয়ে ফেলা হয়েছিল আমাদের কম বয়সে। বেচারা খেয়ে প্রচন্ড গালাগাল দিয়েছিল। এখন হরিণ কোনো ধর্মেই বারণ নয়, কিন্তু সামাও সে জানতো না ওটা হরিণ, প্রচন্ড গালাগাল দিয়েছিল, সেন্সিটিভ হয়ে গেছিল ব্যাপারটা। মানে তখন হস্টেলে পড়ি, কলেজে রক্ত গরম তো হয়েছিল। এমন কোন খাবার যেটা নাম শুনলেই তুমি হেসে ফেলো? চুমু।
এমন যদি হয় যেদিন একটা দিন তোমাকে পুরো দিন পাউরুটি আর সস খেতে দেওয়া হয়, তাহলে তুমি কাকে দোষ দেবে? দোষই দেবো না, সসটাকে বেছে নেবো কোন সসটা খাবো। ও চিলি অ্যান্ড টমেটো, মেবি স্পাইসি টমেটো উড বি নাইস, মেয়োনিজ খুব ভালো হয়। এমন কোনো দিন হয়েছে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বলেছো আর এখানে আসবো না, কিন্তু আবার গেছো? ব্যারাকপুরের দাদা বৌদি, সমস্যাটা হচ্ছে তার মালিক আমাদের পরিচিত, ভদ্রলোক গেলে পয়সা নিতে চান না, অনেক এই কিন্তু শেষবার আর কিন্তু আমি আসবো না, কিন্তু বিরিয়ানিটা এত ভালো পরের পর আমার দিচ্ছি। আচ্ছা, সেখানে পয়সা দেওয়া নেওয়ার ব্যাপার। হ্যাঁ, মানে প্রতিবারই ভদ্রলোক নিতে চান না, সেটা একটা কঠিন ব্যাপার হয়। তোমার খাবার নিয়ে বানানো ভিডিওতে অদ্ভুত কমেন্ট। আমার প্রত্যেক ভিডিওর প্রথম দুটি কমেন্ট, প্রথমটা হচ্ছে মীর ভাই কই এক, দ্বিতীয় কমেন্ট আপনি গরু খান। মানে সেই কমেন্টটা আসে হয়তো আমরা মায়াপুরে কোনো বেকারির ওপর ভিডিও বানিয়েছি, প্রথম কমেন্ট আপনি গরু খান, মানে যার সঙ্গে দূর দূরান্ত তার খুব মানে কন্টেন্টের সাথে কোনো মিল নেই। দেখো হয়তো তার জীবনে ফ্রাস্ট্রেশন আছে, রাইট, হাতে টাকা নেই, ইয়েতে ইয়ে নেই, হঠাৎ এসে তিনি একটা কমেন্ট করে গায়ে ঝাল মিটিয়ে চলে গেলেন, ভালো ব্যাপার। র্যাপিড ফায়ারে আসে, এমন কোন খাবার কলকাতার যেটা শুনলেই তোমার বা রিভিউ করতে গেলেই খিদে পেয়ে যায়? আলু কাবলি। আচ্ছা, নেক্সট, ফুচকা না বিরিয়ানি? বিরিয়ানি, অফকোর্স, মাটন, দুটো মাংস। এমন একটা খাবার যা নিয়ে তুমি কোনোদিন লিখবে না? চুমু। এমন কোন রেস্টুরেন্ট যেটার খাবারের থেকে পিআর বেশি? যে কোনো কফি শপ, বেশিরভাগ কফি শপ খাবার এক, হরেদরে স্যান্ডউইচ, হরেদরে পানিনি, হরেদরে উদ্ভট নামের কফি, বাকি পৃথিবীর সব হয়, ইনস্টাগ্রামে বলা হয় পিআর হয়, ইনফ্লুয়েন্সারে সব আছে, খাবারটা থাক, ঠিক আছে, জীবনে সব যুদ্ধ যেতে যায় না। খিদে পেলে আমি খাই ড্যাশ। মাটন বিরিয়ানি। এমন কোন শহরে তুমি নেক্সট ফুড ব্লগিং করতে যাবে? টার্কি, ইস্তাম্বুল। কেন? দেখো, টার্কি এমন একটা শহর যেখান থেকে মশলার যাত্রার শুরু হয়েছিল বলা বলে, একটা বিরাট অংশ সেখানে আছে। আমি সেখানে যেতে চাই, অত রকম মশলা দেখতে চাই, ওই আড্ডাটা ফিল করতে চাই, ওই কফির গন্ধটা শুঁকতে চাই, ওই মাহলটা চাই, সোজা কথায়। টার্কি ইজ খাবারের ব্যাপারে ওয়ান অফ মাই ড্রিম ডেস্টিনেশনস। যেতে যেতে আরেকটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এখনকার নতুন যারা আসছে তাদের তুমি 3টে সাজেশন দেবে। 3টে না, একটাই সাজেশন দেবো। আচ্ছা। যে প্রথম 10 পৃষ্ঠা ভিডিও যা ইচ্ছে তাই করো। মানুষ ঠেকে শেখে, ভুল করে, হোঁচট খায়, আবার ঠিক হাঁটা শুরু করে দেয়। আমার ছেলে যখন ছোট ছিল তাই করতো, লেগ ব্যাক করে হাঁটতো, প্রত্যেকের বাচ্চা কাচ্চাই তাই করে, লেগ ব্যাক করে হাঁটে, হোঁচট খায়, দুম করে পড়ে, আবার থরমর করে উঠে হাঁটতে শুরু করে। প্রথম 10 পৃষ্ঠা ভিডিও যা ইচ্ছে করো, তারপরে তুমি বুঝে যাবে তুমি কি চাও, কেন চাও, তারপরে লোকে যা ইচ্ছে বলুক, যেটা মনে ইচ্ছে সেটা করো, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। জিও বাংলায় তুমি আগেও অনেকবার সময় দিয়েছো, আর তোমার কেমন লাগলো আজকে? খুব খুব ভালো লাগলো অল্প করে। আর দর্শকদের উদ্দেশ্যে বলি, এটাই ছিলেন ইন্দ্রজিৎ লাহিড়ী, আমাদের ফুটকা, যিনি শুধু খেতে ভালোবাসেন না, গল্প বলতেও ভালোবাসেন। আর খাবার যখন গল্প হয়ে যায় তখন শুধু পেট নয়, মনও ভরে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো স্বাদে, অন্য কোনো গল্পে। নমস্কার।